হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আমার ঠান্ডা লাগার কারণে একটু ভয়েসটা অর্চন হতে পারে, তো প্লিজ বিয়ার উইথ মি। যাই হোক, আজকে পিএসসি ক্লার্কশিপ নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। না অনেকেই এই পিএসসি ক্লার্কশিপের যে কাট অফ নিয়ে মানে বেশ কী বলবো, একটা দ্বন্দ্বে রয়েছে। মানে অনেকে হয়তো, কেউ সাপোজ 50 পেয়েছে, সে হয়তো এমন একটা ভিডিও দেখলো যেখানে 51-52 কাটো বলেছে, তো সে সেখানে খুঁজছে কোথাও যে যদি 50 কেউ কাট অফ বলে, কেউ 48 কাট অফ বলে, সেখানে তার মনের শান্তি হয়, তারপরে সে প্রিপারেশান নিতে পারবে। বাট আমি তোমাকে অ্যাসিওর করতে পারি 100% গ্যারান্টি দিয়ে, তুমি কিন্তু এরকম যদি কারো ভিডিও দেখে সেখান থেকে নিজের মধ্যে স্পেকুলেশন আনো, নিজের মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি করো, তুমি কিন্তু কখনো প্রিপারেশান শুরু করতে পারবে না। আমি সেই জন্যই তোমাকে আমি রিকোয়েস্ট করব, বা আমি দাদা হিসাবে তোমাকে গাইড করব, যে আমিও একসময় এটা করেছি। আর আমি সেই জন্যই বলবো, এটাতে কিন্তু কোনোভাবেই ফ্রুটফুল হয় না। অনেকেই ভ্যাকেন্সি নিয়ে স্পেকুলেট করছে, এত ভ্যাকেন্সি থাকতে পারে, এতজন ডাকবে। আরে বাবা, কেউই জানে না। পিএসসি যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে তার কাট অফ দেয়, ততক্ষণ কেউ বলতে পারবে না, সবাই গেসই করতে পারবে। তো তুমি পরীক্ষা দিয়ে বেরিয়ে তোমার যেটা ফিল হয়েছে সেইটা যদি ইম্পর্ট্যান্ট হয়, আমি সাপোজ 52 পেয়েছি, বাট আমার মনে হচ্ছে যে আমার পার্ট টুর জন্য প্রিপারেশান নেওয়া উচিত, তাহলে নাও। কেউই বলতে পারে না সেখানে 52 কাট অফ হবে না। দেখা যাবে যে হয়তো মানে অনেক ক্যান্ডিডেটকে ডাকা হলো, সেখানে কোশ্চেন টাফ হয়েছিল, আর সেখানে হয়তো কাট অফ 47 গেল, তুমি হয়তো আজকে 52 পেয়েছো, আমি বলেছি 55 কাট অফ হবে, তুমি সেখানে প্রিপারেশান নিলে না। এরকম কিন্তু অনেকেই হয়েছে, যারা মাথায় মাথায় কাট অফ ক্লিয়ার করেও কিন্তু তারা শেষ পর্যন্ত চাকরি পেয়েছে। 2019-এর কথা বলছি আমি, 19-এর ক্লার্কশিপে। আমি মানছি সেখানে ডেসক্রিপটিভে খুবই র্যান্ডম মার্কস হয়েছে, স্টিল কেউ তো পেয়েছে। তো সেই ফ্যাক্টরটাতে ভরসা রাখো। আমার মনে হয় তুমি যদি 50-এর কাছাকাছি পাও, ইউআর থেকে বিলং করো, সে +-2-3 যাই হোক, তুমি প্রিপারেশান নাও, ফাইনাল সিলেকশনের কথা ছেড়ে দাও। যারা ডেফিনেটলি বেশি মার্কসের কাছে আছে তাদের অনেকটা চান্স বেশি, তার মানেও যে 100% তারা সিলেক্ট হয়ে যাবে তাও না, সেটার আমি প্রমাণ একটু পরে দিচ্ছি। ঠিক আছে, আমি এরকম একজন ভুক্তভোগী। তো তোমাদের আমি সেই জন্যই গাইড করছি যে ক্লার্কশিপ নিয়ে বেশি মাথা ব্যথা, কাট অফ, ভ্যাকেন্সি বা এটসেট্রা এটসেট্রা, এই জিনিসগুলো নিয়ে স্পেকুলেশন বন্ধ করো। নিজের কাজ করো। তোমার হাতে কি আছে? তোমার হাতে তোমার পারফরমেন্সটা আছে, তোমার পড়াশুনো করাটাই আছে। তো সেইটা করো। তোমার মনে হতো আমি প্রচুর জ্ঞান দিচ্ছি, বাট আমার মনে হয় তোমাকে আমি দাদা হিসাবে গাইড করছি। তুমি আমার এই গাইডেন্সটা নিলে বুঝতে পারবে, যখন পরীক্ষা হয়ে যাবে একদিন বুঝতে পারবে। কারণ এই সব করে আমিও অনেক সময় নষ্ট করেছি। তো আমি বলবো, আজকে যা ভিডিও দেখেছো ঠিক ভালো কথা, তুমি ডেসক্রিপটিভের প্রিপারেশানের ভিডিও দেখো। যদি প্রিপারেশান নেওয়ারই হয়, দিনে 1 ঘন্টা সময় দাও, 1 ঘন্টা এনাফ। তারপরে যদি রেজাল্টে তোমার মনে হয় তুমি পাস করেছো বা ভালো লিড আছে, তুমি তখন টাইম দেবে, অনেক সময় আছে। ক্লার্কশিপে খুব বেশি টপিক থাকে না, টোটাল তিনটে, বাংলাতে 3টে, ইংলিশে 3টে, প্রেসি, ট্রান্সলেশন আর রিপোর্ট, ব্যাস। এই সে বাংলাতেও যা, ইংলিশেও তা। আর খুব কম ওয়ার্ডে লিখতে হয়। সেরকম তুমি বিশাল কিছু সাহিত্য লেখারও সময় পাবে না, 1 ঘন্টাতে 6টা টপিক লিখতে হবে। সেখানে পরে একদিন আমি দিয়ে দেবো, টোটাল কি স্ট্রাকচারে লিখবে। ঠিক আছে, মানে কোনটাতে কেমন কি রুলস রেগুলেশন আছে ওটা দিয়ে দেবো, একটা স্ট্রাকচার দিয়ে দেবো, সেইটা তোমরা দেখে নেবে। বাট বাকি প্র্যাকটিস করা, তোমরা পেপার পড়ো, দিনে আধ ঘন্টা পেপার পড়ো, আর 1-2 প্র্যাকটিস করো, একটা ট্রান্সলেশন, একটা প্রেসি, ব্যাস। এই হলো। কার্তিক চন্দ্র মণ্ডল বা লীলা রয়ের বই কিনে নাও, প্র্যাকটিস করো। বেশি জায়গাতে ছোটাছুটি করো না, মানে সেখানে কত কাট অফ যাবে, কত ভ্যাকেন্সি আসবে, কেউই বলতে পারে না। কেউ বলছে 8,000, কেউ বলছে 7,000। আমি মানলাম পিএসসির শ্রদ্ধেয় স্যার বলেছেন 6,000+, সেটা হয়তো অনেকখানি ভরসা করা যায়, বাট 100% কিন্তু ওনারও কথা ঠিক হয় না। সেই জন্য আমি বলবো, এইসব স্পেকুলেশান তুমি কান না দিয়ে তুমি তোমার কাজটা করো। আর হ্যাঁ, ডেফিনেটলি আমি এটাই বলবো, শুধু ক্লার্কশিপকে মানে একেবারে মানে অন্ধের মতো ওইটাই আমার লক্ষ্য, ওটা ছাড়া আমার কোনো পরীক্ষা নেই, এটা কিন্তু করো না, এটা কিন্তু খুব বড় ভুল করবে। সব পরীক্ষাতে তুমি ফোকাস দাও, ক্লার্কশিপ ডেফিনেটলি তোমার কাছে একটা ইম্পর্টেন্ট। তুমি যদি ভালো স্কোর করে থাকো, তুমি দিনে 1 ঘন্টা দাও। বাকি যদি তুমি 6 ঘন্টা 7 ঘন্টা পড়ো, তুমি এখন কারেন্ট যে পরীক্ষাগুলো আছে বা সেটার জন্য সময় দাও। আর ক্লার্কশিপের ডিসক্রিপটিভ আছে কিন্তু পার্ট টুতে, সেখানে সাবজেক্টিভ। তুমি দারুণ পরীক্ষা দিয়েও তুমি সিলেকশান পাবে, সেটা কিন্তু গ্যারেন্টি তুমি দিতে পারবে না।
ইভেন এটা বিসিএসেও হয়েছে, এটা ক্লার্কশিপেও হয়েছে। ডেসক্রিপটিভে মার্কসে কিন্তু তারতম্য হয়, মানে বিভিন্ন সেন্টার, বিভিন্ন জেলা অনুযায়ী। তোমাকে আমি কিছু এক্সাম্পল একটু পরে দিচ্ছি। তো যাই হোক, আমি তোমাকে এটাই বলবো, আমি যদি প্রথম পয়েন্টের কথা বলি, পার্ট ওয়ানের সেফ স্কোর যদি তোমার 50-এর পাশাপাশি থাকে, তুমি ডেসক্রিপটিভের প্রিপারেশান নাও। আর প্রিপারেশানটা কখনো বেকার যাবে না। তুমি মিসলেনিয়াস আছে, ডব্লিউবিসিএস আছে, তো সেখানে বা তুমি একটা ওয়েল অ্যাওয়ার সিটিজেন হবে। তুমি যদি প্রতিদিন 30 মিনিট পেপার পড়ো, তোমার ক্ষতি কিছু হবে না। তো সেখানে ডেফিনেটলি মোটামুটি এটা নিয়ে একটা 30 মিনিট থেকে 45 মিনিট বা 1 ঘন্টাই সময় দাও ডেসক্রিপটিভের জন্য, ক্লার্কশিপ ডেসক্রিপটিভ। আর বাকি এক্সামে তুমি ফোকাস রাখো। তো আমি এটাই বলবো, ক্লার্কশিপকেই একেবারে 100% ডেডিকেশান দিয়ে পড়ার কোনো দরকার নেই। আমি একটা সময় ক্লার্কশিপ নিয়ে এতটাই পাগল ছিলাম, না বললে বুঝতে পারবে না, যে দিনে 4টা-5টা করে মক দিতাম পার্ট টুর। আর শেষে এমন একটা টাইমিং দাঁড়িয়ে গেছিলো যে 45 থেকে 50 মিনিটের মধ্যে আমার 6টা লেখা কমপ্লিট হয়ে যেত। মানে এরকম শুধু লেখাই নয়, মানে যথেষ্ট ভালো লেখা হতো। কিন্তু তারপরে আমি ক্লার্কশিপে ডেসক্রিপটিভে কত পেয়েছিলাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি। মানে তো সেখানে আমি কিন্তু মানে এরকম না যে ডেসক্রিপটিভে মানে খুব খারাপ লিখে এসেছিলাম, তারপরেও আমি কম নম্বর পেয়েছিলাম। তো সেখানে একটু আমার থেকে শেখো। আমার মনে হয় মানে আমি হয়তো অনেক কিছু অ্যাচিভ করতে পারিনি, বাট আমি কিছু জিনিস শিখেছি। আর আমার মনে হয় তুমি যদি আমার কাছ থেকে সেই ইনপুটটা নাও, তোমার হেল্প হবে, ক্ষতি হবে না। আর পার্ট টু হার্ড টুথ, হ্যাঁ এটা বলেই দিলাম যে পার্ট টুতে মার্কসের তারতম্য হয়। তুমি ভেবেছো তুমি হয়তো 80 পাবে, বাট সেখানে তুমি কিন্তু 50ও পেয়ে যেতে পারো। ঠিক আছে, এটা কিন্তু তোমার হাতে থাকে না, এটাই বলতে চাইছি। অনেকে হয়তো তার ভেস্টেড ইন্টারেস্টের জন্য কোর্স বিক্রি করার জন্য তোমাকে অনেক কিছু, অনেক কথাই বলবে। আমি কিন্তু তোমাকে নিরপেক্ষভাবে দাদা হিসাবে গাইড করছি, যে যদি তোমার প্রিপারেশান নেওয়ার হয় নাও, না হলে তুমি মুভ অন করো, অন্য এক্সামের জন্য প্রিপারেশান নাও। অনেকগুলো এক্সাম হচ্ছে সেন্ট্রাল স্টেটে, আমি স্টেটের কথা ছেড়ে দিলাম, আমি সেন্ট্রালেই বলছি। বেশ কিছু এক্সাম হচ্ছে, প্রিপারেশান নাও। আর যারা অ্যান্সার কি মিলিয়েছো, যারা আগে ভেবেছিলে কত পাবো আর পাবে এখন কত পাচ্ছ, সেটা একটু শেয়ার করে দেবে কমেন্ট সেকশানে। কমেন্ট সেকশানটা ওপেন থাকবে। আর ফাইনাল কাট অফ দেখো, আগের বারে 137 হয়েছিল, ঠিক আছে? তো এবার কিন্তু 137-এর থেকে অনেক কম হওয়া উচিত অ্যাটলিস্ট। মানে ক্লার্কশিপ পার্ট ওয়ানে যে আগের বারে 85 পেয়েছিল, সে কিন্তু এবারে 70 পাবে, এরকমই কোশ্চেন ছিল। তো সেখানে অলরেডি এখানে 15 নম্বর কম হচ্ছে, তারপরে যদি পিএসসি আবার টাফ করে ডেসক্রিপটিভের খাতা দেখে, আগেরবারে যেমন মানে 80-90 করে লোক ডেসক্রিপটিভে মার্কস পেয়েছিল, এবার ইভেন এভারেজ মার্কস বলা যায় যে মানে 70+ ছিল। সেখানে কাট অফটা অনেক বেশি হয়েছে। বাট এবারে কিন্তু আশা করা যে কাট অফ মানে অ্যাটলিস্ট, মানে ধরতে পারো যে এতটা হবে না, অ্যাটলিস্ট হয়তো 120 আশেপাশে থাকবে। বাট এক্সাম না হলে বলা যায় না, আমি তাও রেফারেন্সের জন্য তোমাদেরকে বলছি। যদি এখানে 50 কাট অফ হয়, তোমার পার্ট টুতে ম্যাক্সিমাম স্কোর কত 70 করলে, তাহলে হয়তো সিলেকশন তোমার হবে। তো মোটামুটি একটা এরকম টার্গেট রাখো যে আমাকে 120+ স্কোর অ্যাচিভ করতে হবে। আচ্ছা হ্যাঁ, তোমার প্রিপারেশান দেখো তোমার হাতে। আমি তোমাকে আবার বললাম, খুব লিমিটেড রিসোর্স রাখো। আর যদি একটা ইউটিউব চ্যানেল কোনো ফলো করো, আমি 2-3টে ইউটিউব চ্যানেল দেখতাম আগে, আমার বেশ ভালো লাগতো, যেমন শান্তনাময় ইনফর্ম বা জাস্ট ফর জব। এরা কিন্তু বেশ ছোটোখাটোর মধ্যে ক্লার্কশিপের জন্য ভালো ভিডিও করে। বা তুমি চাইলে অন্য কোনো তোমার পছন্দের চ্যানেল ফলো করতে পারো। আমি কিন্তু কোনো চ্যানেলে প্রমোশন করছি না, আমি যেখান থেকে হেল্প পেয়েছিলাম আমি সেটাই বলছি। আরেকটা সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আমি মানে একসময় এটা ফেস করেছি, যেমন করোনার সময় যখন পরীক্ষা মানে হচ্ছে না, বা পরীক্ষা হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা রেজাল্ট আসছে না, বা কবে পরীক্ষা হবে, সেরকমও তোমাদের মনে কিন্তু এখন অনেক আনসার্টেনটি আছে। কবে চাকরি পাবে, আদৌ পাবে কি না, মনের মধ্যে অনেক কোশ্চেন, অনেক দ্বন্দ্ব, অনেক হতাশা আছে। আমি সেই জিনিসটাকে বুঝি। বাট তোমার হাতে কী আছে? তুমি একটা জিনিস নিজেকে কোশ্চেন করো, কী আছে তোমার হাতে? তোমার হাতে তোমার ডিউটি বা তোমার পড়া ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। আর কোনো কিছু তুমি কন্ট্রোল করতে পারবে না। তুমি তোমার বেস্ট দিলে তুমি সিলেকশান পাবে, বাট 100% নয় কিন্তু তুমি যে এবারেই পেয়ে যাবে। আমি তোমাকে মানে নেগেটিভ কথা বলছি না, এটা অ্যাকচুয়ালি রিয়েলিটি। এই জিনিসগুলোকে মানে মনের মধ্যে থেকে আগে থেকে যদি তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে কিন্তু তোমার কষ্ট কম হবে। তো সবসময় মনে রাখবে যে অনেক কিছু জিনিস তোমার কন্ট্রোলে নেই, যেমন পিএসসি কবে অ্যান্সার কী দেবে,
বা কবে মার্কস দেবে, বা রেজাল্ট কবে বের করবে, কতজন পাস করাবে, বা তোমার কাট অফ কত হবে, এগুলো কিন্তু তোমার হাতে নেই। এগুলো আনকন্ট্রোলেবল। তোমার হাতে যেগুলো কন্ট্রোলেবল আছে তাতে ফোকাস রাখো, ভালো থাকো, পজিটিভ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। তুমি যদি তোমার ডিউটি করো, আমি বলতে পারি যে কোনো না কোনো জায়গায় তুমি একদিন সাফল্য পাবে। পড়াশুনো বেকার যায় না। আমি আমার মার্কসটা দেখাচ্ছি, মানে পিএসসি ক্লার্কশিপ 2019-এ, মানে আমি যেটার কথা বলছিলাম যে মানে ডেসক্রিপটিভে কেমন মার্কস আসে বা কতটা র্যান্ডম হয়, কতটা ঠিকঠাক, সেটা একটু দেখো। দেখো এমনি প্রথমে আমি প্রথম কথা বলে দিই, আমার কিন্তু পিএসসি ক্লার্কশিপ 2019-এ সিলেকশান হয়নি। যদিও আমি ভেবেছিলাম যে আমি হয়তো টপ 500-র মধ্যে থাকবো, আমার পার্ট 2ও খুব ভালো গেছিলো, ঠিক আছে, বাট তারপরেও হয়নি। যেখানে এভারেজ মার্কস 70+ বা কেউ কেউ 80-90 পেয়েছিল। আমি জানি যে আমি এমন একটা স্ট্যান্ডার্ড লিখি যে মানে কেউ যদি 90 পায় আমি সেখানে 70 পাওয়ার যোগ্য। বাট আমার থেকেও অনেকে ভালো লেখে যারা সেখানে হয়তো 30-35 করে পেয়েছিল, ঠিক আছে। মানে সেখানে হয়তো মিসলেনিয়াস কেউ সিলেক্টেড, এরকম ছেলেও 30-35 করে পেয়েছিল। আর সেখানে খুবই র্যান্ডম মার্কস এসেছিলো। আমরা ইভেন কোর্ট কেসও করেছিলাম অনেক। তো তো সেখানে বিভিন্ন সেন্টারে এরকম খুব বেশি মার্কস উঠেছিলো, আবার বিভিন্ন সেন্টারে অনেক কম। ইভেন এটা বিসিএস এবার 2021-এর যে মার্কস দিল তাতেও তোমার দেখতে পাবে যে আমার যে সেন্টারটা, সেখানে দেখলাম সবাই ইংলিশে একটা এভারেজ সবাইয়ের মার্কস, বাংলাতে সবাইয়ের মোটামুটি একটু বেশি মার্কস, এরকম হয়েছে। আবার অনেকের বাংলাতে কম মার্কস, ইংলিশতে বেশি মার্কস। আবার কিছু কিছু জায়গাতে হয়েছে, কিছু জেলাতে বাংলা ইংলিশ দুটোতেই কম, আবার কোনো কোনো জায়গায় দুটোতেই বেশি মার্কস। মানে এই যে ডেসক্রিপটিভ পেপারটা কতটা সাবজেক্টিভ আর কতটা লাকের উপর ডিপেন্ড করছে, মানে সেটা পিএসসির এক্সাম না দিলে তুমি বুঝতে পারবে না ডেসক্রিপটিভে। তো সেখানে সেই জন্য সবসময়ই মানে এই ডেসক্রিপটিভের যে পরীক্ষাগুলো থাকে সেখানে কিন্তু 100% ভরসা করাটা খুবই চাপের। যেমন আমি এমনি দেখাচ্ছি, দেখো যেমন আমার ক্লার্কশিপ পার্ট 1-এ ছিল 84। তো যাই হোক আমার একটু বেশি হওয়া উচিত ছিল, যেখানে অ্যান্সার কি হয়তো চেঞ্জ হয়নি। কত পেয়েছি ডেসক্রিপটিভ, বাংলায় পেয়েছি 19 আর ইংলিশে পেয়েছি 26, ঠিক আছে। এটা একটা এভারেজ মার্কস। তুমি দেখো আমার আগের জন্য ওই 84 পয়েন্টে 19 আর 26, তার আগেও দেখো 20 আর 26 হয়তো, তারপরে দেখো 15 আর 30, সব মানে এভারেজ 45, ঠিক আছে। মানে একটা সেন্টারে এরকম এভারেজ 45 সবাইরই। সে পার্ট 1-এ যতই পেয়ে থাকবে। এবার একটু নিচে আসি, দেখো একটু নিচে আসলে দেখবে মানে এই যে নিচের কটা কটা দেখো, আমি কাউকে কিন্তু টার্গেট করছি না, আমি জাস্ট একটা ডেটা দেখাচ্ছি তোমার। দেখো এখান থেকে দেখো 50, 53, 57, 58, 58 মোটামুটি পার্ট 1-এ মার্কস। পার্ট 2-তে কী হয়েছে দেখো, 44 + 35 কত হচ্ছে 78, 79। তারপরে দেখো 33 + 43 76, মানে এরকমই আছে। তুমি দেখলে বুঝতে পারবে কেউ কেউ আবার 50 পেয়েছে, সে বাংলাতেই 49, ইংলিশে 50, 50-এ এরকম মানে ফুল মার্কস। মানে তুমি দেখলে অবাক হয়ে যাবে। কিছু 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 মানে এরকম দেখে মনে হচ্ছিলো যে পার্ট 1-এ যারা কম নাম্বার পেয়েছিল তারাই হয়তো ডেসক্রিপটিভ লিখতে পারে, আর পার্ট 1-এ যারা বেশি মার্কস পেয়েছিল তারা কেউই ডেসক্রিপটিভ লিখতে জানে না, এরকমই হয়েছিল। তোমাদের কাছে যদি ফুল পিডিএফটা থাকে দেখলে বুঝতে পারবে। বাট আমি বলবো ওসব ওসব দিকে গিয়ে নেগেটিভিটির কাছে গিয়ে লাভ নেই। আলটিমেটলি তোমার হাতে যেটা আছে তুমি সেটা করো। হ্যাঁ, ডেফিনেটলি তোমার যদি এবার বেশি মার্কস থাকে, আশা করছি এরকম কিছু আনফর্চুনেট ঘটনা পুনরাবৃত্তি হবে না। পিএসসি এখান থেকে অনেকটাই শিখ পেয়েছে। আগেরবারে অ্যাকচুয়ালি এত খাতা পিএসসি কখনো দেখেনি, 60,000। করোনার সময় হয়তো স্কুল টিচারদেরকে দিয়ে দেখিয়েছিল, বা হয়তো অনেকটাই প্রপার গাইডলাইন বা কমন গাইডলাইন ফলো করা হয়নি, যার জন্য এতটা মার্কসের তারতম্য হয়েছিল। এবার আশা করা যায় মিসলেনিয়াস বা ক্লার্কশিপে এরকম তারতম্য হবে না। আশা করছি লাক বলে কোনো ফ্যাক্টর থাকবে না। তোমার যারা, তুমি যদি ডিজার্ভিং হও তুমি চাকরি পাবে। তারপরেও আমি তোমাকে বলবো যে পিএসসি ক্লার্কশিপ একমাত্র একটাই পরীক্ষা নয়, চাকরি সাফল্য পাওয়ার একটাই রাস্তা নয়, আরও অনেক রাস্তা আছে। শুধু সেখানে তার জন্য খাটো, ফোকাস রাখো, আর ডেফিনেটলি এটাকেও ছাড়বে না। এই নিয়ে কাট অফ ভিডিও দেখা বন্ধ করো। তোমার হাতে যেটা আছে কন্ট্রোলেবল সেটাতে মন দাও। খুব ভালো থেকো, শুভরাত্রি।